নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন ভিডিওটি আজকে শুরু করি। আজকে সকালবেলায় দাদা আমাকে দুটো কাঁঠাল পেড়ে দিয়েছে, কারণ আমি বলেছিলাম যে আমি মা আর ঠাকুরের বাড়িতে যাব। যেহেতু আজকে জামাই ষষ্ঠী, তো জামাই ষষ্ঠীতে তো মা বাবার বাড়িতে আম কাঁঠাল সব কিছু নিয়ে যেতে হয়, ফল যা যা ফল আর কি সিজনাল ফল পাওয়া যায়। তো আমার তো ইহলোকের মা বাবা নেই, তাই পরলৌকিক মানে পরলৌকিক বলবো না, ইহলোকের মা বাবা এখন মা আর ঠাকুরই হয়েছে, মা ঠাকুরেই পরিণত হয়েছে। তো মা চলে গেছে, সেই শোকটাও আমি মানতে পারছিলাম না, সেই জন্যেই প্রতি বছরে যাই। আর মানে সেই জন্য বলবো না, মা তো এই বছর চলে গেছে, তো সে আর প্রত্যেক বছরেই আমরা জামাই ষষ্ঠীতে যেহেতু মা ঠাকুরের বাড়িতে যাই, তো এই বছরেও ঠিক সেইভাবেই যাব। সেই জন্যই আমি দুটো কাঁঠাল গাছ থেকে পেড়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আর দেখুন আমাদের গাছে প্রচুর কাঁঠাল হয়েছে। এইগুলো কিন্তু প্রত্যেক গাছেই হয়তো হয়েছে, কিন্তু এবছর যেন অতিরিক্ত হয়েছে আর কেউ পারতে আসেনি। তো যাই হোক গে, দুটো কাঁঠাল যখন পেড়ে দিল তো আমি নিয়ে চলে এলাম। খুব কষ্ট হচ্ছিল, জানতামই হবে, কিন্তু তাও একটা ব্যাপার ছিল যে বাড়ির সামনে থেকে বাসে উঠবো, ছোট বাচ্চা আছে, এটাও একটা ব্যাপার। তো মানুষকে বললাম একটু ওর হাত ধরুন, তারপরে মাঝপথ থেকে আমার মামি উঠবে, এই একটা ভরসা ছিল। আর তারপর আমার হাজব্যান্ড বলেছিল যে তারাতলা থেকে আমি ওলা বুক করব, এই ভরসা ছিল, সেই জন্যই আমি নিয়ে যেতে পেরেছি। আর সব থেকে বড় কথা কি জানেন, ঠাকুরের আশীর্বাদ আর ঠাকুরের সাহায্য ছিল। আর তাই জন্যই আমি এতটা পথ এইগুলো নিয়ে সব কিছু নিয়ে অতিক্রম করতে পারলাম। তো আগের দিনে এই কাঁঠাল পাড়ার ভিডিওটা আমি দিইনি, যাই হোক মিস্টেক হয়ে গিয়েছিল, কিন্তু দেওয়া উচিত ভেবে আজকে দিলাম। তো গতদিনে আমি শেষ করেছিলাম যে আমরা কাশীপুরে এলাম। আজ কাশীপুরে এখন চলে এসেছি, এখন দেখাচ্ছি আমরা কাশীপুরে কি করেছি। তো কাশীপুরে এসেই আমরা ফার্স্টে নিচ থেকেই ঠাকুরকে দর্শন করি, কিন্তু এখানে একজন পোজ নিয়ে ফটো তুলছিল, সেই জন্য আর ঠাকুরকে আমার ভালো করে মানে নিচ থেকে সামনে গিয়ে আমি দর্শন করতে পারিনি। ভাবলাম একদম ভেতরেই চলে যাব, এতে এটা সুর একে আমি জুতো খুললাম সবাই আর কি, আমরা খুলে এবার সোজা চলে যাচ্ছি ঠাকুরের ওপরের ঘরে। আর এই যে সেই বিখ্যাত সিঁড়ি, এই সিঁড়ি আর কোনো মন্দিরে বা কলকাতার আর কোনো জায়গায় এই সিঁড়ি আছে বলে আমার জানা নেই। বিখ্যাত সিঁড়ি, এই যে এই জায়গাটা খুব সরু, আর এই একটা জায়গা সরু একটা জায়গা মোটা, এইভাবে বৈচিত্র্যময় সিঁড়ি দিয়ে আমরা ওপরে উঠে গেলাম। এই সিঁড়ির অনেক ইতিহাস আছে, আর প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে তো কাশীপুর উদ্যানবাটি আর বাগবাজারের তো ইতিহাস আছেই। তো সেগুলো বলতে গেলে অনেক টাইম লাগবে। এই যে আমরা উঠে এলাম ঠাকুরের ঘরে। ঠাকুর এখানে পুরো যোগে বসে আছে, জানেন তো। মা ঠাকুরের ওখানে যাই, যে কোনো দৈবস্থানেই গেলে যেখানে দেবতা স্বয়ম্ভু হয়ে বসে থাকে না, সেখানে একটা আভাস অবশ্যই পাওয়া যায়। তো এখানে আভাসটা ঠিকই আমি পাচ্ছি যে ঠাকুর পুরো যোগে বসে আছে। তো ঠাকুরকে মন প্রাণ সব কিছু ভরে ঠাকুরকে দেখলাম, শুধু দেখে যাচ্ছি আর ঠাকুরের কাছে প্রার্থনাও করেছি। আমার মা যে চলে গেল এইভাবে অকালে, ঠাকুরকে বলতে থাকলাম। তো এবার করলাম কি, ওখানে আমাদের সব কিছু ঠাকুরকে দর্শন করে আবার অফিসে যেতে হবে। সেই জন্য যা যা জিনিস এনেছিলাম আমার হাজবেন্ডটিও অনেকটা বয়ে নিয়ে গেছে, জানেন তো, এর জন্য ওকে আমি ধন্যবাদ দিই। কাঁঠাল, আম, ডাব, লিচু আর আমটা ও অবশ্য পরে দোকান থেকে কিনে এনেছিল ওদের ওখান থেকে। ও বলেছিল রাস্তা থেকে কিনবো, কিন্তু আমি বললাম রাস্তায় কোথায় পাবে, রাস্তায় যদি না পাই তো আমাদের নিয়ে যাওয়াই হবে না। সুতরাং সবসময় আগে থেকে কিনে রাখাই ভালো, আর আগে থেকে কিনে রাখলে নিশ্চিন্ত হওয়া যায় যে টাইমের মধ্যেই চলে যাব। আর মিষ্টিটা ঠাকুরের বাড়ির অপোজিটেই তো দোকান থেকে কিনেছি, আগের দিনই দেখালাম। ছর্দি দই নিয়ে গিয়েছিল ঠাকুরের জন্য, দই দিয়ে দিল। এবার আমরা ঠাকুরকে দর্শন করে প্রথমে চরণামৃত নিয়ে নিলাম, কারণ যেখানেই যাই না কেন চরণামৃত হচ্ছে ঠাকুরের আশীর্বাদ। আশীর্বাদ স্বরূপ চরণামৃত আগে নিতে হয়, তারপরে ধ্যান জপ করা বা ঠাকুরের বাড়িতে প্রসাদ পাওয়া সেগুলো তো পরের ব্যাপার।
ঠাকুরের ওখানে চরণামৃত নিয়ে বেরোবার সময় এই যে এই কাঠমল্লিকা ফুলের গাছটা দেখা যায়। দেখুন কি সুন্দর লাগছে দেখতে কাঠমল্লিকা ফুলের গাছটা। কাশীপুর উদ্যানবাটির একটা বৈচিত্র্য আছে, এত সুন্দর ফুলে ভরা না পুরো জায়গাটা, এত ভালো লাগে আমার। এরপর এই পিছনের সিঁড়িটা দিয়ে নেমে এসে সোজা চলে গেলাম মায়ের ঘরে। আর মাকে আজকে লাল পাড় সাদা শাড়িতে সাদা শাড়ি পরিয়েছে আর কি। তো মা তো শাশুড়ি রূপে আজকে আছে আর মা রূপে আছে আজকে, তাই জন্য মাকেও খুব সুন্দর লাগছে। এবার মাকে দেখার পর আমি চলে এলাম ঠাকুরের বৈঠকখানায়। এই বৈঠকখানাতেই কিন্তু মানে এই বৈঠকখানার ইতিহাস হলো, ঠাকুর যখন এখানে ছিল তখন সভা আলোচনা যা কিছু হতো এই ঘরটা থেকেই হতো। তো এই ঘরটার সব সব জায়গাতেই বিশেষত্ব আছে। এই ঘরটায় আমি চলে এলাম, ঠাকুরকে এইখানে রেখেছে। এখানেও জপধ্যান করা যায়, ওপরেও করা যায়। তো এই জায়গাটায় আর যখন যাদের দীক্ষা হয় তো এই ঘরটায় বসিয়ে দীক্ষা দেওয়া হয়। একসঙ্গে এই ঘরে 80 জন বসতে পারে এই রকম। তো এই যে ঠাকুরের নাগেশ্বর ফুল খুব পছন্দ, নাগেশ্বর ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়েছে আর আজকে সাদা ধুতি পরিয়েছে। কত সুন্দর লাগছে দেখুন ঠাকুরকে। আর এই যে ওপরে সমস্ত ঠাকুরের পার্ষদের ফটোগুলো লাগানো আছে, আমি সমস্তটাই তুলে নিলাম। তার মধ্যে যেমন গিরিশ ঘোষ, তারপরে শ্রীম, আর এখানে কেশবচন্দ্র সেন, তারপরে ঠাকুরের যেসব সন্ন্যাসী ভক্ত ছিল, সন্ন্যাসী শিষ্য, সবার ফটো আছে এখানে। আর এই যে এই ঘরে ঢুকতে, এই ঘরে যে ঠাকুরের যে ঠাকুর যাদের যাদের আর কি 11 জনকে সন্ন্যাসে দীক্ষিত করেছিল স্বামীজি সমেত, এই ঘরটায় কাশীপুরে তারা থাকতো। আর এই যে এই দক্ষিণেশ্বরের যে মডেলটা, এই মডেলটা আমি নতুন দেখছি। কমাস আগেও যখন এসেছিলাম এই মডেলটা ছিল না, এখন নতুন করে আনা হয়েছে। আর এই যে এই ঘরেও যেসব পার্ষদরা ছিল, গোলাপ মা, যোগিন মা, তারপরে আর সব শিষ্য, সন্ন্যাসী শিষ্য, সবার ফটো আছে এখানে। আর এই যে এই বড় একটা কাচের এতে কাশীপুর উদ্যানবাটির পুরো ম্যাপটা আছে। কাশীপুর উদ্যানবাটিটা কিন্তু অনেকটা বড় জায়গা নিয়েই তৈরি, কিন্তু এলে বোঝা যায় না, যেন মনে হয় ছোট্ট একটা বাড়ি, ছোট্ট একটা জায়গা, কিন্তু এখানের যে স্বর্গশান্তি সেটা কিন্তু পাওয়া যায়। আর এই যে এইখানে লেখা আছে কাশীপুর উদ্যানবাটির ইতিহাস। ওই ইতিহাস বলতে শ্রী শ্রী ঠাকুর যেদিন কল্পতরু হয়েছিল, এটা কিন্তু আমরা অনেকেই জানি না যে ঠাকুর কিন্তু কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু হয়েছিল। অনেকেই জানে যে ঠাকুর দক্ষিণেশ্বরে কল্পতরু হয়েছিল, কিন্তু না, ওটা ভুল। পুজো ঠাকুরের যেখানে যেখানে আর কি মন্দির আছে সেখানে সেখানে সব জায়গাতেই কল্পতরু পুজো হয়, কিন্তু মেন এই কাশীপুর উদ্যানবাটিতেই ঠাকুর কল্পতরু হয়েছিলেন। তো এইখানে আমরা সব দেখে নিলাম, দেখে টেকে নিয়ে এসে বেরিয়ে এখানে জব করলাম। এখানে তো মেন জব করা, পুজো আশ্রা এগুলো তো একটা আচরণ মাত্র, জব ধ্যানটাই আসল। অবশ্যই সেটা মন দিয়েই করতে হবে, না হলে সবটাই বেকার। তো একটু জব করে নিলাম, নিয়ে আবার আমি ওপরে চলে এলাম। আর ইতিমধ্যে কি হয়েছে, দিদিও চলে এসেছে। দিদি কিন্তু আমাদের সঙ্গে বাগবাজারে যায়নি, কারণ বাগবাজারে মানে যায়নি বলতে ওর সঙ্গে দেখা হয়নি। ও পরে বাগবাজারে গিয়েছিল, ওখানে মাকে প্রণাম করেই বেরিয়ে, দিদি মায়ের বাড়িতে গিয়েছিল, সেখানে প্রণাম করেই বেরিয়ে এসেছে। যেহেতু আমরা কাশীপুরে আছি আর কাশীপুরে তাড়াহুড়ো করছি, ও কিন্তু একদম মানে কি বলবো, মন্দির বন্ধ হচ্ছে সেই সময় এসেছে। যাই হোক, তবুও ঠাকুরকে দেখতে পেলো, চরণামৃতও নিল, আর সঙ্গে সঙ্গেই মন্দির বন্ধ হয়ে গেল। এবার মন্দির বন্ধ হয়ে যাওয়ার পর কি হয়, আমাদের একটা জায়গায় ওয়েট করতে বলে, তো সেখানে আমরা ওয়েট করছিলাম। আর আমি বেরিয়ে এসে দেখছিলাম এখানে প্রচুর ফুল, এই সব ফুলগুলো না চোখে ধরে রাখার লোভ সামলানো যায় না। আর এত শান্তি, এত রোদ উঠেছে, এত গরম, কিন্তু তার মধ্যেও কাশীপুর উদ্যানবাটিতে একটা যে কি আলাদা শান্তি, সেটা বলে বোঝানো যাবে না। এখানে না এলে বোধহয় স্বর্গ সুখ বোঝা যায় না। আজকে সকাল থেকে অনেক কষ্ট হয়েছে জানেন তো। ঘুম থেকে উঠেই দেখছি ছেলে বমি করেছে, পটি করে রেখে দিয়েছে, পুজো করতে হবে, বাসন মাজতে হবে, রোজের মতো জল তুলতে হবে, সব কাজ করতে হবে, করে তারপরে এখানে আসতে হবে। আমি তো ভেবেছিলাম যে টাইমটা আমি মানে যে শিডিউলটা ঠিক করে রেখেছিলাম এই টাইমে এটা করব, সেটা সব কিছু ম্যাচাকার হয়ে গেছে, আমার একদম ওলটপালট হয়ে গেছে। কিন্তু তারপরেও যখন এখানে এসেছি তখন দেখছি একটা আলাদা শান্তি, এগুলো আমার কর্তব্য কর্ম করতেই হবে।
ঠাকুর কত বড় দার্শনিক এটা ভেবেও না আমার খুব আনন্দ হচ্ছে যে ওই জন্যই বোধহয় ঠাকুর ঠাকুরই। কারণ ঠাকুর বলেছিল সংসারী মানুষদের অনেক কষ্ট, তারা 20 মণ পাথর ঠেলে তবে একটা ধর্মস্থানে আসতে পারে, সুতরাং তাদের কষ্ট অনেক বেশি। তো ঠাকুর যে কত বড় দার্শনিক আমি এখন ভাবছি, আর ঠাকুরকে আরও প্রণাম করতে ইচ্ছা করছে, আর তার প্রতি আমার শ্রদ্ধা আরও বেড়ে যাচ্ছে। কারণ ঠাকুর এই জায়গাগুলো বুঝতো, কত কষ্ট করে সংসারীকে তবে আসতে হয় এই একটা ধর্মীয় স্থানে। তারপরে আমরা ফুল টুলগুলো দেখে নিলাম, দেখে নিয়ে চলে এলাম। এবার ওয়েটিং রুমে ওয়েট করতে বলে মহারাজেরা, এখান থেকে আমাদের প্রসাদ ঘরে নিয়ে যাবে। আর এই যে আমি যে দেখালাম কাচের বক্সে, এটা না ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে না, এখানে একটা খেজুর গাছ রাখা আছে। এই খেজুর গাছটা কিন্তু বিশাল ইতিহাস বহন করছে। এই খেজুর গাছটা ছিল কি, কাশীপুর উদ্যানবাটির পিছনের দিকে একটা পুকুর আছে, সেই পুকুরের পাশে এই খেজুর গাছটা ছিল, এবং এই খেজুর গাছের নিচে দুটো বিষাক্ত সাপ ছিল। সেই সাপ দুটো খুব হিংস্র ছিল। তো ঠাকুর যখন অসুস্থ রোগশয্যায় আছে, তো ঠাকুরের সন্ন্যাসী ভক্ত কয়েকজনের ইচ্ছা হয়েছিল খেজুরের রস পেড়ে খাবে। তো সেই সময় ঠাকুর করেছিল কি, ঠাকুর বুঝতে পেরেছিল যে ওরা খেজুরের রস পাড়তে উঠবে। ঠাকুর তার আগে গিয়েই ওই সাপ দুটোকে তাড়িয়ে দিয়ে এসেছিল, আর বলেছিল কোনো দিন এখানে আসবি না। তবে থেকেই বোধহয় কাশীপুর উদ্যানবাটি সাপ মুক্ত হয়ে গেছে। তাই তারাও সাপ মুক্ত হলো, আর কাশীপুর উদ্যানবাটি সাপ মুক্ত হলো। তো যাই হোক, এই খেজুর গাছের এই ইতিহাসটা ছিল, বড় ঐতিহাসিক খেজুর গাছ বলে তাই জন্য এখানে বাঁধিয়ে রাখা হয়েছে। এবার আমরা চলে এলাম, আর এই যে বাঁ দিকের জায়গাটা দেখালাম, কোনো সময় যখন অনুষ্ঠান হয় তখন ওই জায়গাটা প্রসাদ দেয় ভক্তদের। আর এখানে যেহেতু খুব কম ভক্ত আসে এবং বলে আসতে হয় আগের দিন থেকে যে আমরা প্রসাদ নেব, সেহেতু এই একটা ছোট হল আছে, এইখানে বসিয়ে প্রসাদ দেওয়া হয়। তো আমরা সময় হয়ে গেল বলে আমাদের ডাকলো, আমরা চলে এলাম এখানে। এবার এসে আমরা এই হলের মধ্যে মহারাজ সবাইকে বসাবার ব্যবস্থা করছে, আমরা সবাই বসে গেলাম যে যার সিট নিয়ে। বসে গিয়ে এবার ওনারা প্রসাদ দেবেন তার অপেক্ষা করতে হচ্ছে আমাদের, মানে অপেক্ষা করতেই হবে। তো এখানে বেশি যেমন মানুষ নেই তেমন বেশি লোকও নেই। মহারাজ আছেন আর 3জন আর কি, দুটো বাচ্চা বাচ্চা ছেলেকে রাখা হয়েছে আর একজন বড় মানুষ, সে ভাত টাতগুলো দিচ্ছে। আর ছোট বাচ্চারা ওই পায়েস ফল এইগুলোই দিচ্ছিল, জল এইগুলো মেন। তো আমরা অপেক্ষা করছি, যারা প্রথমে বসে মানে প্রথম দিক থেকে তো সার্ভ করে আসবে সেই মতোই আসছে। হরে ওম তৎসৎ। এই রামকৃষ্ণ মিশনের যে কোনো শাখায় এইটা একটা নিয়ম, যদিও এটা মায়ের বাড়িতে হয় না, এই ব্রহ্মধ্বনিটা দেওয়া হয়। এটা গীতার একটা শ্লোক। তো এই শ্লোকটা শুরু করে তারপরে অন্নগ্রহণ করা হয়। তো মহারাজ শ্লোক উচ্চারণ করালেন সবাইকে, তারপরে আমরা অন্নগ্রহণ করতে পারলাম। আজকে ছিল ভাত ডাল কচু আলু দিয়ে একটা তরকারি, আর ঢ্যাঁড়স দিয়ে একটা কি টক মতো করেছিল, ভালোই লাগছিল খেতে। তারপরে ছিল আম আর আমড়ার চাটনি, পায়েস, দই আর ফল। এই ফলগুলো ঠাকুরের পুজোরই ফল, সব কেটে দিয়ে দিয়েছিল। তো জানেন তো, এটা এমন কিছুই না, খুব সাধারণ প্রসাদ, কিন্তু খেয়ে কি শান্তি হলো বলে বোঝাতে পারবো না। আমরা প্রসাদ গ্রহণ করে এবার বাইরে এলাম, এসে হাত মুখ ধুয়ে সবাই মিলে পরিষ্কার হয়ে, আর মহারাজকে বললাম যে আমরা কি বাইরেটা বসতে পারবো। মহারাজ বললো হ্যাঁ একটু বসুন, বসে তারপরে আপনারা চলে যাবেন। তা আমরা বসে টসে একটু বসবো বলে করছি, হাত ফাত ধুচ্ছিলাম। তো এবার আমি পরের ভিডিওতে আপনাদের দেখাবো যে এর পরে কী করলাম। তো এইভাবেই দিনটা খুব সুন্দরভাবে আমাদের মানে এতক্ষণ পর্যন্ত কাটলো। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত রাখলাম, ফিরবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান সবার মঙ্গল করুন।